আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের 18তম পর্ব। ভিড় কমতেই কানে তালা লাগা প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। হেমলতা একা পদ্মজাকে তুলতে গিয়ে হিমশিম খান। মোর্শেদ এগিয়ে আসেন, দুই হাতে পাঁচকোলা করে তুলে নেন পদ্মজাকে। বিজলি চমকালো। বিজলির আলোয় পদ্মজার মুখটা দেখে মোর্শেদের বুক কেমন করে উঠল। কষ্টে বুক চুরমার হয়ে গেল। জন্মের দিন পদ্মজাকে কোলে নেওয়ার পর যে অনুভূতিটুকু হয়েছিল ঠিক সেরকম একটা অনুভূতি হয়। অনুভূতিটুকুর নাম বোধ হয় কৃতিত্ব। প্রচন্ড ঝোড়ো বাতাস বইছে। তারা ঘরে ঢুকতেই ভারী বর্ষণ শুরু হলো। মুহূর্তে ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা দিল। তবে সেই তাণ্ডব ছুঁতে পারল না মোড়ল বাড়ির মানুষদের মন। ঝড়ের তাণ্ডবের চেয়েও বড় তাণ্ডবের সাথে যুদ্ধ করে চলেছে তারা। হেমলতা গরম পানি করে পদ্মজাকে গোসল করালেন, জামা কাপড় পাল্টে দিলেন। পদ্মজার ঠোঁট কামড়ে নীরবে কেঁদে গেল। চোখের জল আটকে রাখতে পারছেন না কিছুতেই। ইচ্ছে হচ্ছে বাড়ির পিছনে সবচেয়ে বড় আম গাছটার সাথে ফাঁস লেগে মরে যেতে। মন দুর্বলতার শূন্য ছুঁই ছুঁই। হেমলতা পদ্মজার চুল মুছে কপালে চুমু দিলেন। পদ্মজার নাকে এক ফোঁটা জল পড়ল। পদ্মজা চোখ তুলে মায়ের দিকে তাকালো। আম্মা আসছে? আমার আম্মা কই? আম্মা আসে নাই? পাশের ঘর থেকে পূর্ণার চিৎকার ভেসে আসলো। সেকেন্ড কয়েকের মধ্যে পূর্ণা ছুটে এলো। হেমলতাকে দেখে ঝাঁপিয়ে পড়ল হেমলতার বুকে। হাউমাউ করে কেঁদে উঠল। পূর্ণার শরীর আগ্নেয়গিরি মনে হচ্ছে। এত গরম, জ্বরে পুড়ে যাচ্ছে। পূর্ণার কান্না দেখে পদ্মজা ডুকরে কেঁদে উঠল। হেমলতা স্তব্ধ হয়ে দুই মেয়ের কান্না শুনলেন। সামলানোর চেষ্টা করলেন না। মঞ্জুরা দরজার সামনে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন। টিনের চালে ভারী বর্ষণের শব্দ। জগৎ সংসার সেই শব্দে একাকার হয়ে যাচ্ছে। মাঝরাত, বাতাসের বেগ প্রচন্ড। হেমলতা কালো রঙের শাড়ি পরে একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাড়ির বাইরে পা বাড়ান। মঞ্জুরা বারান্দার ঘর থেকে উঁচু কণ্ঠে বলেন, রামদা ব্যাগে কেন ঢুকাইছোস? আর কোন কেলেঙ্কারি বাকি? হেমলতা বিদ্যুৎ বেগে ফিরে দাঁড়ালেন। পলক মাত্র মঞ্জুরার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে। নিঃশব্দে ধীরে ধীরে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরা শুষ্ক হয়ে উঠলেন। ছুটে পদ্মজার ঘরে গেলেন। পদ্মজা চুপচাপ শুয়ে আছে। মৃদু ফোপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। পূর্ণা ঘুমাচ্ছে। তিনি এ ঘর ছেড়ে দ্রুত বারান্দার ঘরে আসলেন। বড্ড অস্থির লাগছে। জীবনে প্রথম হেমলতার জীবন ভিক্ষা চেয়ে সেজদায় লুটিয়ে পড়লেন। ফজরের আজান শোনা যাচ্ছে। বৃষ্টি থেমে গেছে। সবকিছু শান্ত। পদ্মজা ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসলো। গেইটের শব্দ পেয়ে চমকে তাকালো। উৎসুক হয়ে তাকিয়ে রইল। হেমলতা ঢুকলেন। বিধ্বস্ত অবস্থা। মঞ্জুরা পদ্মজার পাশে এসে দাঁড়িয়েছে। পদ্মজা টের পেল না। হেমলতা বাড়িতে ঢুকে কাঁধের ব্যাগটা মুরগির খুপড়ির সামনে ছুঁড়ে ফেলেন। অন্ধকারের জন্য মুখ স্পষ্ট নয়। হেমলতা বাড়ির পেছনের দিকে চলে গেলেন। পদ্মজার বুক দুরুদুরু করছে। সে ধীর পায়ে উঠানে এসে দাঁড়ালো। পিছনে মঞ্জুরা। পায়ের শব্দে চমকে তাকালো পদ্মজা। দেখতে পেল মঞ্জুরাকে। ফিসফিসিয়ে বলল, নানু, আম্মা কোথায় গিয়েছিল? মঞ্জুরা ক্ষণকাল নীরব থেকে এরপর বললেন, জানি না। মঞ্জুরার কণ্ঠে ভয়। পদ্মজার দুর্বল শরীর ঠেলে নিয়ে আসলো বাড়ির পেছন। দেখতে পেল হেমলতা নদীতে নেমে গোসল করছেন। এক নিঃশ্বাসে কয়েকটা ডুব দিলেন। পদ্মজা ব্যস্ত পায়ে ঘাটের কাছে এলো। ক্ষীণস্বরে ডাকলো, আম্মা। হেমলতা ঘুরে তাকালেন। ঝড় শেষে আকাশ ধবধবে সাদা। অন্ধকার কাটার পথে। পদ্মজা বলল, ঠান্ডা লাগবে।
হেমলতা কিচ্ছুটি বললেন না। গোসল শেষ করে উঠে আসেন উপরে। পদ্মজা আর কিছু বলল না। হেমলতা উঠানে এসে মঞ্জুরাকে বললেন, পূর্ণারে নিয়ে আসো আম্মা। পদ্মজা অবাক হয়ে শুধু দেখছে। পূর্ণা আসে ধীর পায়ে হেঁটে। তার জ্বর অনেকটা কমে এসেছে। মঞ্জুরা দূরে দাঁড়িয়ে রইলেন। হেমলতা মৃদু হেসে পূর্ণাকে বললেন, পদ্মজার পাশে এসে দাঁড়া। পূর্ণা হতবুদ্ধি হয়ে পড়ল। সে বাধ্যের মতো পদ্মজার পাশে এসে দাঁড়ালো। হেমলতা মুরগির খুপড়ির পাশ থেকে কালো ব্যাগটা হাতে তুলে নিলেন। ব্যাগ থেকে একটা রামদা আর একটা কৌটা বের করলেন। পূর্ণার রামদা দেখে চমকে উঠল। দুই বোন চাওয়াচাই করল একবার। হেমলতা রক্তমাখা রামদা দুই মেয়ের পায়ের সামনে রাখলেন। শীতল কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন, মানুষ সৃষ্টির সেরা জীব, আর পৃথিবীতে সেরা মানুষগুলোরই বাঁচার অধিকার আছে, মানুষরূপী পশুদের না। যখন যেখানে কোনো মেয়েকে অসম্মান হতে দেখবি, এক কোপ দিয়ে অমানুষটার আত্মা দেহ থেকে আলাদা করে দিবি। যে তোকে অসম্মান করেছে সে দোষী, তুই না। তার শাস্তি পাওয়া উচিত, তোর না। তাই আত্মহত্যার কথা কখনো ভাববি না। দোষীর আত্মহত্যা করা উচিত। আর আমি মনে করি এতে পাপ নেই, বরং পাপীকে বিনাশ না করা পাপ। আর আমার মেয়েরা যেন সেই পাপ কখনো না করে। সেই মেয়েদের এসব কি শিক্ষা দিতাছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে তোর? মঞ্জুরা হৈ হৈ করে উঠলেন। হেমলতা ঢোক গিলে মঞ্জুরার কথা হজম করে নিলেন। এরপর আবার মেয়েদের দিকে তাকিয়ে বললেন, আমি কখনো ছেলে চাইনি, মেয়ে চেয়েছি। প্রতিবাদী দুঃসাহসী মেয়ে চেয়েছি। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন। এখন সেই মেয়েরা যদি এইটুকুতে দুর্বল হয়ে পড়ে, কিভাবে হবে? ঠিক আগের মতোই মাথা উঁচু করে বাঁচবি। যতদিন আমি আছি কেউ তোদের অসম্মান করে টিকতে পারবে না। আমি না হয় যতদিন বেঁচে থাকি তাদের শাস্তি দেব, পৃথিবী থেকে মুছে দেব। কিন্তু যখন থাকবো না, তখন কি তারা বেঁচে থাকবে? বেঁচে থাকতে দেয়া কি ঠিক হবে? অন্য কোনো মেয়ের সাথে নোংরামো করবে না, তার নিশ্চয়তা আছে? নেই। এখন থেকে নিজেদের শক্ত কর। মেয়েদের সাহস মেয়েদেরই হতে হয়। নিজেকে রক্ষা করার দায়িত্ব নিজের। রাতের স্মৃতি দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে বলবো না। মনে রাখ, প্রতিটা মানুষের ভেতর লুকানো হিংস্র শক্তি আছে। সবাই প্রকাশ করতে জানে না, চিনতে পারে না নিজেকে। গত রাতের ঘটনাটা মনে রেখে নিজের ভেতর লুকানো হিংস্র শক্তিটাকে জাগিয়ে হাতের মুঠোয় রাখ, যাতে সঠিক সময়ে হাতের মুঠো খুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিস। আঘাতে আঘাতে চুরমার করে দিতে পারিস পাপের জগৎ। এইটুকু বলে হেমলতা ক্লান্ত হয়ে পড়েন। তপ করে বসে পড়েন। পদ্মজা আম্মা বলে হেমলতাকে ধরতে চাইলে হেমলতা হাত উঠিয়ে বলেন, দাঁড়িয়ে থাক। হেমলতা সময় নিয়ে দম নেন। এরপর কৌটাটা খুলে ঠান্ডা তরল কিছু ঢেলে দেন দুই মেয়ের পায়ে। পূর্ণা কেঁপে উঠে দূরে সরে গেল। পদ্মজা আতঙ্ক নিয়ে প্রশ্ন করল, আম্মা, কার রক্ত? রক্তের কথা শুনে ঘৃণা আর ভয়ে পূর্ণার সর্বাঙ্গ রিরি করে উঠল। মনে হচ্ছে পায়ে পোকা কিলবিল করছে। টাটকা তাজা লাল রক্ত। বমি গলায় এসে আটকে গেছে। হেমলতা পদ্মজাকে জবাব দিলেন না, শুধু মৃদু হাসলেন। পূর্ণা এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। পদ্মজা দুহাতে জাপটে ধরল পূর্ণাকে। কি আশ্চর্য! এই ভয়ঙ্কর ঘটনা তাকে একটুকু বিচলিত করল না। হেমলতার গায়ে ভেজা শাড়ি, তাই পূর্ণাকে চলিত করল না। হেমলতার গায়ে ভেজা শাড়ি, তাই পূর্ণাকে ধরলেন না। মঞ্জুরাকে বললেন, ঘরে নিয়ে যাও আম্মা। মঞ্জুরা কঠোর চোখে তাকান হেমলতার দিকে। হেমলতা আবারও হাসেন। ভেজা কণ্ঠে বলেন, কালো হলে না করে আমার মেয়েদের জীবনটা অন্যরকম হতে পারত আম্মা। হেমলতার কথায় মঞ্জুরার বিষণ্ণতায় ছেয়ে গেল। তিনি হেমলতার দিকে তাকাতে পারলেন না। অপরাধ বোধে মাথা নুইয়ে ফেললেন। পূর্ণাকে ধরে
ধরে নিয়ে গেলেন ঘরে। হেমলতা সেখানেই পড়ে রইলেন। আকাশের দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেললেন। আলো ফুটেছে পুরোপুরি। পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। পানি দিয়ে উঠানের রক্ত দিলেন চিরতরে। রামদা ধুয়ে লুকিয়ে রাখলেন লাহারি ঘরে। শাড়ি পাল্টে উঠানে পা রাখেন। তখন মগা আসলো। সে খবর দিল বিচার বসবে দুপুরে। রাতের ঘূর্ণিঝড়ে গ্রামের ঘরবাড়ি উড়ে গেছে। পশু পাখি সহ বিভিন্ন ক্ষতি হয়েছে। অনেক মানুষ আহত হয়েছে। এই খবর শুনে চোখ সজল হয়ে উঠল। প্রকৃতির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। প্রকৃতি কখনো কাউকে ছাড়ে না। গ্রামবাসী কি অন্যায় দেখে নিস্তব্ধ থেকেছিল বুঝি তারই শাস্তি। মাথার উপর সূর্য, প্রচন্ড তাপদাহ। কন্যা পদ্মজা হেমলতা কালো আবরণে নিজেদের যাত্রা শুরু করেছে অনন্তপুরের স্কুলের উদ্দেশ্যে। খা খা রোদ্দুর, তপ্ত বাতাসের আগুনের হলকা। সবুজ পাতা নীতি পড়া দৃশ্য পড়ছে চোখে। মোর্শেদ বাকিদের নিয়ে আসছে। রিনাদের বাড়ি যাওয়ার পথে করুণ কান্নার স্বর ভেসে আসছে। পদ্মজা চোখে তাকিয়ে দেখল রিনার বাড়ির ছাদ উড়ে গেছে। গাছপালা ভেঙে উঠানে পড়ে আছে। হেমলতা পদ্মজাকে এগিয়ে যান। বটের ছায়ায় আশ্রয় ছিল এক রাখাল ছেলে। সে হেমলতার মুখ দেখে বুঝলো পিছনে পদ্মজা আর পূর্ণা ফুটে আসলো। পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, পদ্ম আপা ডরাইও না, আমার কিচ্ছু হইব না। চারদিকে নিঝুম ধরা প্রকৃতি। ঘামে দর তৃষ্ণার্তরা খাপিয়ে কথা বলছে। স্কুলে যাওয়ার পথে মাঝে 15 বছর রাখালের সাথে দেখা হতো পদ্মজার জন্য পাগল সে। বড় বনের মতো মান্য করে। পদ্মজা মৃদু করে হাসলো। পদ্মজার মুখের উপর পাতলা পর্দা বলে চোখে তা পড়ল না। রাখালকে পেছনে ফেলে মামি এগিয়ে চলল। স্কুল মাঠে অনেক মানুষ জমেছে। রাতের ঘূর্ণিঝড়ের জন্য অনন্তপুরের বেশি মানুষ আসেনি। তবুও প্রায় 500 মানুষ এসেছে। ঘটনা ঘটেছে আটপাড়ায়, ছড়িয়ে পড়েছে সব পাড়ায়। যথাসময়ে বিচার কার্য শুরু হলো। পদ্মজা এবং আমি দুজন দুই দিকে দাঁড়ানো। মাতব্বর ঠান্ডা গলায় প্রশ্ন করলেন, এদের একসাথে কারা দেখেছেন? রমিজ আলী মালিক হাত তুলল। মজিদ মাতব্বর বললেন, কি দেখেছেন? ব্যাখ্যা করুন। রমিজ আগে বলল, আমি দেখেছি ঝড়ের সন্ধ্যায় পদ্মজার ঘর থেকে বাহির হইতে বাড়িতে আর কেউ আসিল না। আমি রেগে গিয়ে বলতে চাইল। মজিদ মাতব্বর হাতের ইশারায় আটকে দিলেন। আমির বাপের বাধ্য সন্তান থেমে গেল। মজিদ মাতব্বর বললেন, আপনি পদ্মজার ঘর থেকে বের হতে দেখেছেন? রমিজ আলী দৃষ্টি রেখে আমতা শুরু করলেন। দম নিয়ে বললেন, বারান্দায় বাইর হইতে দেখছি। মজিদ মাতব্বর নীরব থেকে এরপর বললেন, কোন আন্দাজে আপনারা বলছেন তারা নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল? পদ্মজার সর্বাগরেও রিরি করে উঠল। সে চোখ বুজে ফেলল। রমিজ আলী থমকে গিয়ে পরপরই হুঙ্কার দিয়ে ওঠে, একটা অচেনা খালি বাড়ির কাছে কেন যাইব? আপনার নিজের সারা বলে তার দোষ থাকতে পারে না। আমার সেরির বেলা কিন্তু সারেন নাই। যুক্তি দিয়ে কথা বলে আপনার মেয়েকে হাতে নাতে ধরা হয়েছিল। তার গায়ে কাপড় ছিল। তারা একসাথে একই ঘরে ধরা পড়েছে। আমির আর বেলায় সেটা হয়নি। মজিদ মাতব্বরের ক্ষমতা এবং দাপটের সামনে দাঁড়িয়ে থাকতে রমিজ আলী। কামরুল চুপসে গিয়েছে। সামনে নির্বাচন। মজিদ মাতব্বর মানে কপালে যে দুঃখ বয়ে আনা। ভিড়ের মাঝ থেকে কেউ একজন বলল, আপনার ছেলে একটা মেয়ের খালি বাড়িতে গেল কেন? মজিদ মাতব্বর প্রশ্ন দাদাকে খুঁজে বের করলেন।
তারই প্রতিপক্ষ হারুন রশিদ। মজিদ মাতব্বর আমিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলে কেন গিয়েছি পদ্মজাদের বাড়িতে? আমি সহজ গলায় বলল বাড়ি ফিরছিলাম হঠাৎ ঝড় শুরু হলো। সামনে কাকার বাড়ি ছিল। মোর্শেদ কাকা বাড়ি নাই জানতাম। জানলে বৃষ্টিতে ভিজতাম। তবুও ওই বাড়িতে যেতাম। এই গ্রামের অনেকেই জানে আমার শ্বাসকষ্ট আছে। বাড়ির সবাই জানে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে, শ্বাসকষ্ট হয়। হারুন রশিদ বললেন ক্লাস এরিরা বাড়িতে তখন বাইর হয়ে গেল না কেন? আমি সঙ্গে জবাব দিল আমার মাথায় আসেনি এমন কিছু হতে পারে। আর আমি পদ্মজার দিকে একবার তাকালো। পদ্মজার সাথে চোখ সরিয়ে নিল। আমির বলল পদ্মজা কতটা সুন্দর যারা দেখেছে সবাই জানে। আমি প্রথম দেখে অভিভূত হয়ে পড়ি। তাই মস্তিষ্কে একবারও বিপদের আশঙ্কা আসেনি। মজিদ মাতব্বর ছেলের শেষ অসন্তুষ্ট হলেন। তবুও স্বাভাবিক বললেন গ্রামবাসী ছাড়াই লাফিয়েছে। মেয়েটাকে অপদস্থ করেছে। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে নোংরা দেওয়া অপরাধ। মজিদ মাতব্বর কামরুলের দিকে তাকিয়ে তাকে লক্ষ্য করে বললেন সৈয়দ ছেলে আরেকটা কে জানি? কোথায় তারা? কামরুল ধীরভাবে বলল আয়নাই খোঁজ। মনে হয় ভয়ে লুকাইছে। রমি জানি হঠাৎ কম করে উঠল। এটা আমি মানি না। তারারে আপনি সাইরা দিতে পারেন। আপনার ক্ষমতা বেশি। তাই বইলা আপনি নিজের স্যারারে ঢাকা রাখতে পারেন। ধূর্ত বাসলো। আমি রেগে মেগে রমিজ আলীকে ধরতে এলো। মজিদ গর্জন করে আমির কিটমিট করে রাগ হজরে করার চেষ্টা করলো। হারুন অতিশয় দ্রুত লোক। তিনি রসিকতা করে বললেন সত্য হোক আর মিথ্যা, বদনাম তো বদনাম। মজিদ সবার অপেক্ষা করে উপস্থিত গ্রামবাসীর বললেন আপনাদের আমার বিশ্বাস আছে? সবাই আওয়াজ করে বলল আছে। মজিদ মাতব্বর সাথে হাসলেন। ক্ষণকাল নীরব থেকে উঠে দাঁড়ালেন। কণ্ঠ উঁচু করে বললেন মোর্শেদের সাথে খারাপ হয়েছে। পদ্মজার নামে অনেক প্রশংসা শুনেছি। সে খুবই ভালো। আর আমার ছেলেকেও সবাই সে কেমন? যারা দোষ করেছে তাদের করে শাস্তি দেওয়া হবে। পদ্মজা আর আমিরের নামে পাপের অভিযোগ করা হয়েছে তার যুক্তিগত কোনো প্রমাণ। আর প্রমাণ ছাড়া আমি কাউকে শাস্তি দিই। আজও দেব না। তবে আমি আজ সবার সামনে মোর্শেদ আর তার স্ত্রীর কাছে প্রস্তাব রাখবো। হেমলতা মোর্শেদ সহ উপস্থিত সবাই নিয়ে তাকালো। মজিদ মাতব্বর বললেন পদ্মজাকে আমি নিয়ে যেতে চাই। চারদিকে কোলাহল বেড়ে গেল। সব কোলাহল সম্পূর্ণ করে স্বপ্নাবিষ্টের মতো মজিদ মাতব্বরের প্রস্তাবটি কানে বাজতে থাকলো। জীবনের কোন মোড়ে এসে দাঁড়িয়েছে সে।